আমাদের সঙ্গে একটু যুক্ত করে নিচ্ছে এই মুহূর্তে নীলোফার চৌধুরী মণি, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেত্রী। আমাদের সঙ্গে সংযুক্ত হবেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। শুরুতে আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে একটু জানি যে আমরা এরই মধ্যে জানি আগামীকাল ঐক্যমত্য কমিশনে আবারও একটা বৈঠক শুরু হচ্ছে। সেখানে আসলে কি প্রত্যাশা করেন, বিশেষ করে যে জুলাই সনদ, সেই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, সেই বাস্তবায়ন প্রক্রিয়াটাই আসলে এখন মূল আলোচনায় গিয়ে ঠেকেছে সেই জায়গায়। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াটা এখন আমার মনে হয় সময়ের ব্যাপার মাত্র। আজকে অ্যাটর্নি জেনারেল একটা মন্তব্য করেছেন, আপনার নজরে এসেছে কিনা। উনি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনি বাধা নেই। মানে আইনি বাধা নেই মানে যে কোনো আইনগত ভিত্তি যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে তারা দিতে পারে। তো এক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে সামনে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন ইতিমধ্যে আপনার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে, সবগুলো রাজনৈতিক দল এবং সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে কাজ করছে। এখন এই সময়ে কিন্তু এখন আর আগের মতো যে পরবর্তী মিটিং এ আবার ফাইনাল করবে এরকম কোনো আপনার ডিলে করার সুযোগ নেই। তো এখন আশা করছি আগামীকাল মিটিং থেকেই একেবারেই বাস্তবায়নের যে চূড়ান্ত রূপ সেক্ষেত্রে একটা ঐকমত্য সংঘটিত হবে। এবং আমরা যে বিষয়গুলো অতীতেও দেখেছি যে মোটা দাগে এখন বড় কোনো আপনার বিভাজন দেখা যাচ্ছে না। শুধুমাত্র আপনার মানে একটা জায়গায় একটি দলের ইয়েস নো অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। তো আমরা আশাবাদী যে এখানে বাকি দলগুলো আম, এই এই বিষয়টা সুবিবেচনার সহিত দেখবে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে যখনই গণপরিষদ নির্বাচনের কথা বলা হতো তখনই বলতো যে গণপরিষদ নির্বাচন কেন, গণপরিষদ নির্বাচন তো জাতীয় নির্বাচন বিলম্বিত করার একটি প্রয়াস মাত্র। এটা আরো 1 বছর আগেও একই ঘটনায় ছিল যে মূল যুক্তিটা ছিল জাতীয় নির্বাচন বিলম্বিত হবে এবং দেশে একটা আপনার নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এখন যেহেতু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একটা সুস্পষ্ট মানে ডেডলাইন আমরা পেলাম, তো এই সময় যদি আমরা জাতীয় নির্বাচনের ডেট ঠিক রেখে আম, একই ডেটে অথবা এর আগে আমরা যদি আপনার গণপরিষদ নির্বাচন করতে পারি, তো সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে বাকি দলগুলো আসলে একমত হবে। তো সেটা সেই লক্ষ্যে আমরা নেগোসিয়েশন টেবিলে যাচ্ছি। তারপর দেখা যাবে যে আসলে সমঝোতার মাধ্যমে কতটুকু অর্জিত হয়। জি, সমঝোতার সুযোগও আছে। নীলোফার চৌধুরী মণি, আপনি একজন আইনজ্ঞ। সেই জায়গা থেকে সালাউদ্দিন আহমদ বলেছেন যে কোনো একটি আইন অনুযায়ী বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। এমনটা হলে আগামী 2 বছর বা 5 বছর পরে বারবার এই প্রক্রিয়ায় আবার সংবিধান বদলের দাবি উঠবে বলে তিনি দাবি করেন বা তিনি মনে করেন। কালকে একই প্রশ্ন যদি আপনাকেও করি, কাল ঐকমত্য কমিশনের বৈঠক আবার শুরু হচ্ছে। গুরুত্বপূর্ণ এই কারণে যে অনেকগুলো পেন্ডিং ইস্যু, সেগুলো অনেকে আশা করছেন যে এটা সমাধান হতে পারে। কি প্রত্যাশা করেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, এখানে সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, উনি একজন আইনজ্ঞ এবং আইন প্রণেতাও বটে। একের অধিকবার উনি সংসদে ছিলেন। উনি সংবিধানটা খুব ভালোভাবে ওনার আয়ত্তের মধ্যে আছে। উনি যে কথাটা বলেছেন আমরা এর বাইরে যেতে পারি না। এবং সংবিধানের এই যে বাইরে কোনো কিছু সংযোজন করা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। কারণ যেহেতু এটা অনির্বাচিত সরকার, এটা সংসদের বিল আকারে আসতে হবে, সংশোধনী আকারে আসতে হবে এবং অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে আপনার হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে 3বার বলতে হবে, তারপরে এইটা সংশোধনী হবে। কারণ মূল আইনে তো যাওয়ার কোনো অবস্থাই নেই। ওটা সংবিধান যেভাবে বলা আছে সংবিধানে ধরার কোনো অবস্থা নাই। সেখানে সংশোধনী হতে পারে। সেই সংশোধনীর জন্য যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তারাই ভালো মতো বুঝতে পারেন যে আসলে এখানে কতটুকু মুখ দিয়ে বললেই শুধু হবে না। আমি যদি আইনের মাধ্যমে যেতে চাই তাহলে অনেক কিছুই হবে না, আর আমি যদি আইনের মাধ্যম ছাড়া যাই তাহলে হয়তো সবকিছুই হবে। যেমন আপনার ধরেন একটা বিপ্লবের সরকার, একটা অভ্যুত্থানের সরকার, ওই সময়টার জন্য যেটা লিগ্যাল থাকে পরবর্তী অন্য সময় নর্মাল সময়ে সেটা কিন্তু লিগ্যাল না, সেটা ইলিগ্যাল। তো সেটা আমাদের বুঝতে হবে। আমাদের, আমি মনে করি আগামীকাল আবার নতুন করে যে এক্সটেনশন সময়টায় তা ওনারা বসবেন সবাই মিলে, সবাই মিলে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য
সবার আন্তরিকতা থাকতে হবে, কোনটুকু আসলে পারা যাবে, কোনটুকু যাবে না, এবং কোনটুকু করতে গেলে হয়তো বা গণপরিষদ নির্বাচন লাগবে, সেটা এই মুহূর্তে আদৌ সম্ভব কিনা নিশ্চয়ই আপনারা জানেন। আমি মনে করি যে এইটা চুলচেরা হিসাবের সময় আছে, ক্ষেত্র আছে, এবং সবার আন্তরিকতা থাকতে হবে। লোটন একরাম, আন্তরিকতা থাকলেই কোনো আমার প্রশ্ন মনে হয় যে যদি সঠিক থাকে করতে জায়গায় পারেন, সঙ্গে আপনার বুঝতে মন্তব্য পারি। একটু জানতে চাইব। ধন্যবাদ। আজকে সহ আলোচক এবং 71 দর্শকদেরকে আগামীকালকের যে বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকটা হবে। বিশেষ করে ইতিমধ্যে 2টা বৈঠক সম্পূর্ণ হয়েছে। আগামীকালকের বৈঠককে আপনার আগামী 15 তারিখের মধ্যেই এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছতে হবে। তো সেক্ষেত্রে মানে 15 তারিখ কেন? এটা একটা সময় বাড়ানো হয়েছিল 15 অক্টোবরের মধ্যে এই ঐক্যমতে পৌঁছতে হবে রাজনৈতিক দলগুলোকে। মানে এই সময়টার পরবর্তীতে আর মানে নির্বাচনের যে প্রস্তুতি, আনুষ্ঠানিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো শুরু করতে হবে। অথবা এই 15 তারিখের মধ্যে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে না পারে, সেক্ষেত্রে এই কমিশন সরকারকে একটা তারা সরকার হাতে ছেড়ে দিবে। তারা সরকার এই দিক থেকে পরবর্তী সিদ্ধান্ত দেবে। আমি আশা করি রাজনৈতিক দলগুলো সার্বিক বিবেচনা, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যে দেশের যে একটা পট পরিবর্তন, এই পট পরিবর্তনের দলগুলো যদি মানে পরস্পরকে ছাড় না দেয় এবং একটি মানে এক্ষেত্রে যদি আপনার পতিত সরকার যদি আসার কোনো ক্ষেত্র তৈরি হয় ঐক্যমত্যে না পৌঁছলে, সেক্ষেত্রে আমি আশা করব এই দলগুলো সেই আশঙ্কা থেকে কিছুটা হলো ছাড় দিবেন। সেই ছাড় দেওয়ার মানে সময়টা এসে গেছে। আগামীকালকে বৈঠক থেকেই তারা হয়তোবা তাদের সহজ অবস্থান, বিএনপি যেটা বলছেন নির্বাচিত সরকার আসলেই পার্লামেন্টেই আপনার জুলাই অভ্যুত্থানের যে সাংবিধানিক বিষয়টা, মানে যদি ছাড় না দেয় দলগুলো, যদি ছাড় না দেয়, পরিস্থিতি আসলে কি? কারণ ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেছেন যে ঐক্যমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দেবে না দলগুলোর উপরে। সেক্ষেত্রে তারা সরকারের কাছে হ্যান্ড ওভার করবেন। আমরা যতটুকু জানি সরকারের কাছে হ্যান্ড ওভার করবেন, সরকার পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে হয়তো বা এখানে জাতির বৃহত্তর স্বার্থে সরকার হয়তো একটা আহ্বান করবেন যে দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য। তো সেক্ষেত্রে আমি নীলপর আপার কাছে একটা প্রশ্ন, যে এই যে আপনার মানে দেশের এই একটা মানে কঠিন সময়, আগামী কিছুদিন এই কঠিন সময়ে বিএনপির পক্ষ থেকে এই যে ঐক্যমত যে বৈঠক কালকে শুরু হবে, আপনার জাতীয় ঐক্যমতে পৌঁছার ক্ষেত্রে আপনার দলের পক্ষ থেকে আর কোনো এই যে বর্তমান যে স্ট্যান্ড, এই স্ট্যান্ড থেকে সরে আসার বা কিছুটা ছাড় দেওয়ার বা অন্য কোনো বিকল্প প্রস্তাব দেওয়ার কি সম্ভাবনা আছে? জি, আমি এইটুকু বলতে চাই, বিএনপি হচ্ছে একটা উদারনৈতিক দল। বিএনপি গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে অনেকটুকু ত্যাগ স্বীকার করেছে ইতিমধ্যে, আর আগেও যুগে যুগে, এবং এখনো যতটুকু সম্ভব বিএনপি অবশ্যই ছাড় দিবে। বিএনপি আমি এইটুকুই মনে করি যে সবার কল্যাণের জন্য যেটুকু ছাড় দেওয়া যায় আইনগতভাবে, সংবিধান অনুযায়ী, সেটার বাইরে তো বিএনপি যাওয়ার কোনো এখতিয়ার নাই। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আজকে নাহিদ ইসলামের একটি বক্তব্য ভিত্তিক একটি রিপোর্ট 71 টেলিভিশনে প্রচারিত হয়েছে। সেখানে নাহিদ ইসলাম বলেছেন যে কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল, এবং উপদেষ্টাদের আরেক সময় তিনি বলেছেন যে উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট ভেবে রেখেছেন, তারা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে রেখেছেন। মানে এটা যদি একটু আরেকটু বিস্তারিত বলেন, মানে কাদের সঙ্গে কিভাবে লিয়াজো করে রেখেছেন এবং কাদেরকে আপনারা মনে করেন যে ভুল মানে বিশ্বাস করা হয়েছে আপনাদের? আমার মনে হয় যে আমাদের আহ্বায়ক মহোদয় যেহেতু নাম স্পষ্ট করেনি, সেক্ষেত্রে উনি কাদেরকে ইঙ্গিত দিয়েছেন এই বিষয়টা আমার কাছে আপনার সুস্পষ্ট তথ্য নেই। তবে আমরা বুঝতে পারি এই উপদেষ্টা পরিষদ মূলত জুলাইয়ের অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে যে ধারণ করে না, এবং তার যে সিদ্ধান্তগুলো গত 1 বছরের বেশি সময় ধরে আমরা দেখছি, তাদের আমরা বেশিরভাগই দেখেছি পুরনো যে সেটেলমেন্ট আছে সেটার সাথে তারা আপোষ করেছেন, আমলাদের সাথে তারা আপোষ করেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আপোষ করেছেন। তো এই যে আপনার অব্যাহত আপোষকামী একটা নীতির মাধ্যমে আমরা দেখেছি যে এই বহুল কাঙ্ক্ষিত সংস্কার এবং
আপনার যেই পরিবর্তনটা অভ্যুত্থানের পর হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। এবং উপদেষ্টাদের বেশিরভাগই তারা এই তাদের যে রোলটা এটাকে বিজনেস অ্যাজ ইউজুয়াল হিসেবে ধরে নিয়েছেন। হ্যাঁ, তারা যে একটা বিশেষ সময়ে এসেছেন, যদি তাদের ভিতরে সেই চিন্তা থাকতো, কিন্তু সেই চিন্তার প্রতিফলন ঘটাতে এমন কোনো কাজ করেছেন যে কাজটার মাধ্যমে সত্যিকার অর্থে বাংলাদেশের অভ্যুত্থানের পূর্বের যে কাঠামো সেই কাঠামো থেকে আপনার রেডিক্যালি পরে একটা নতুন কাঠামো আমরা পেতে যাচ্ছি, এরকম কিন্তু ঘটনা ঘটেনি। মানে তো কোন ধরনের সেক্ষেত্রে কাজগুলো, কোন কোন কাজগুলো, কি দু একটা কাজের কথা বলা যায়? আপনি যদি কিছু বিষয় দেখেন, আপনি প্রতিটি মন্ত্রণালয়ে যেই পরিমাণ আপনার করাপশন ছিল 5 আগস্ট গণঅভ্যুত্থানের পূর্বে, আমরা কি কোনো মন্ত্রণালয় দেখেছি সেখানে কারাপশন কমেছে? আমরা যেই আপনার এই না, ক্ষমতার কথা বলছি কিন্তু আপনার, আমরা তো এটাও দেখেছি যে আপনার দলের সদস্যদেরই কাউকে কাউকে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত যেতে হয়েছে। পরে আপনারা বহিষ্কার করেছেন তাদেরকে যখন এটা বের হয়ে এসেছে। আমার দলের এই পর্যন্ত আমার জানা মতে দলের কোনো সদস্যকে দুদকে ডাকা হয়নি, 1 নাম্বার। 2 নাম্বার হলো, যদি দুদকে এনসিপির কোনো সদস্যকে ডাকা হয়, এনসিপির সদস্য একজন স্বাধীন মানুষ, সে তার ফরওয়ার্ড সালাউদ্দিন করতে সাহেব। পারে, সে কোনো রাষ্ট্রীয় পজিশনকে আপনার হোল্ড করে না। কিন্তু একজন উপদেষ্টা আপনার এই গণঅভ্যুত্থানের পর সে রাষ্ট্রীয় পজিশন হোল্ড করে শপথ গ্রহণ করার পর তার যে শপথ ভঙ্গ এবং তার যে দুর্নীতি, মানে তার কোনো যদি দুর্নীতি রেকর্ড থাকে, জি সেটার সাথে তো আপনার মানে একজন স্বাধীন নাগরিকের দুর্নীতি কখনো কম্পারেবল না। জি এটা হলো দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হলো যে আমরা বারবার দেখে এসেছি যে আপনার উপদেষ্টা পরিষদের যে কোনো আপনার মন্দ কাজের সবগুলোর দায় আসলে এই ছাত্র নেতা, বিশেষ করে গণঅভ্যুত্থানের যারা প্রথম সারির নেতৃত্ব ছিল তাদের তৈরি দলটির উপর বর্তায়, এবং তারা মানে হরে ধরে আসলে এই এজেন্সিগুলোকে সেম করে ফেলে। কিন্তু আপনি তো একটা বিষয় স্বীকার করতে হবে যে এনসিপি একটি আপনার রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দলের যে সদস্যরা তাদের বাইরে আসলে আমাদের জুরিসডিকশন নাই কাউকে দলের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে। তো এইটাই স্বাভাবিক। এটা এটা বিএনপির ক্ষেত্রেও হতে পারে, জি এটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও সত্য। তো সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদ এই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেনি, এবং উপদেষ্টা পরিষদ যদি কোনোভাবে আপনার রাষ্ট্রীয় যেই সংস্কার কাজ তার উপর দায়িত্ব ছিল সেই সংস্কার করেনি, সেটার সাথে কখনোই আপনি রাজনৈতিক দলের কিংবা তরুণ প্রজন্মের কেউ যদি দুর্নীতিতে জড়িয়েও যায় সেটার সাথে কম্পেয়ার করা যাবে না। এবং যদি কম্পেয়ার করেও ধরেন আপনি তার উপদেষ্টার আপনার যে দায়িত্বহীনতার যে জায়গাটা, অথবা তার যেই দায়িত্ব নেওয়ার পর যে দায়িত্ব পালন করা মানে ব্যর্থতার যে জায়গাটা, সেটা তো কখনোই আপনার জাস্টিফাই করা যাবে না। আমার জি মনে হয় এটা আসলে মানে এটা এই অ্যানালজিটা সঠিক নয় এবং এটা কম্পারেবল কিছু নয় আর কি। জি আম, লোটন একরাম, কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্নটা রেখে আমরা একটু বিরতিতে যেতে চাই। আসলে এটা অনেকটা মানে রাজনৈতিক কৌশল হিসেবে ওই ধরনের মানে কিছুদিন আগে মানে আপনার তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেব যেটা বললেন যে মানে প্রশাসনের অর্ধেক জামাত অর্ধেক বিএনপির ভাগাভাগি করে নিয়েছে। তো আজকে নাহিদ সাহেব বললেন উপদেষ্টাদের কেউ কেউ এদিকে লাইন দিয়ে রেখেছেন। এটা আসলে পলিটিক্যাল বক্তব্য, এটা তাদেরকে অনেকটা চাপের মধ্যে রাখার জন্য হয়তো কৌশলগত কারণে এটা বলতে পারেন। যদি এটাই যদি সত্য হয়, তারা তাদের উপর যদি আস্থা না থাকে তাহলে তো তাদের অধীনে ইলেকশনে যাওয়ারই কথা না। জি সেক্ষেত্রে একটা গুঞ্জন আছে জাতীয় সরকার অধীনে পরবর্তী ইলেকশন হওয়ার। তো সেক্ষেত্রে সেদিকে কি যাওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে লোটন একরামের যে প্রশ্নটা নিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম সেই প্রশ্নের উত্তরটা একটু জানতে চাই। আপনারা মানে একটা ক্ষেত্র তৈরি করছেন কিনা যেটা একটা যাতে ঐক্যমত্যের একটা সরকার তৈরি হয় এবং যার অধীনে নির্বাচন? আহ, আমরা মনে হয় যে এই ধরনের যে প্লট, এটা এখনকার সময় থেকেই নয়, এটা অনেকেই চেষ্টা করছে বিভিন্ন সময় থেকে। কিন্তু আমরা 5 আগস্টের পর পর যে জাতীয় ঐকমত্যের সরকার চেয়েছিলাম, যেহেতু ওই সময় আর সেই সরকার বাস্তবায়িত হয়নি, তারপর অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে, তারপর কখনোই আমরা দাবি করিনি যে ঐকমত্য সরকার লাগবে। কারণ আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে অথবা তাকে কোনোভাবে সংশোধন করে যদি ঐকমত্য সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের এই গণঅভ্যুত্থানের পরের যে একটা আপাত স্থিতিশীলতার মধ্যে আমরা গণতন্ত্র উত্তরণটা প্রত্যাশা করছি,
আমরা একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে, সেই প্রক্রিয়াটা বিলম্বিত হতে পারে। হ্যাঁ, এবং এই সরকার তার একটা কমিটমেন্ট আছে, ইতিমধ্যেই নির্বাচন নিয়ে তার শুরু থেকেই কমিটমেন্ট ছিল। আপনি জানেন যে জুন মাসে কমিটমেন্ট ছিল, জুন থেকে এপ্রিলে নেমে আসেন, এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে এসেছেন। তা আমরা মনে করি এই সরকারের যে একটা নির্বাচন বাস্তবায়নের আপনার হার্ডকোর কমিটমেন্ট, এটা এখন এই সরকার কোনোভাবে যদি ভেঙে ঐকমত্য সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই কমিটমেন্টের জায়গাটা আমরা আসলে নতুন ভাবে পাবো কিনা আমরা সন্দিহান। এবং এক্ষেত্রে বাংলাদেশ আসলে সামনের দিকে যাওয়ার পরিবর্তে আবারও পিছনের দিকে যেতে পারে। এবং একই সাথে আপনার যেই জনগণ এখন রাষ্ট্রীয় আপনার যেই উদ্যোগে টেবিলে বসে আপনার ঐকমত্য করার প্রক্রিয়ার উপর আস্থা হারিয়ে আবার রাজপথে নেমে যেতে পারে। সো আমরা আসলে এই ধরনের কোনো হঠকারী সিদ্ধান্ত অথবা হঠকারী পরিণতির দিকে নিয়ে যেতে চাচ্ছি না। যদি সেই পরিণতির দিকে নিয়ে যেতে হতো, তাহলে আমরা গত 6 মাস ঐকমত্য কমিশনের রেডিক্যাল সংস্কারের দাবি নিয়ে বারবার এসে আপনার রাজনৈতিক দলগুলোর কাছে আমরা সমঝোতা করে করে আপনার এই সংস্কারের যে প্যাকেজগুলোকে আমরা অ্যাপ্রাইজ করতে পারতাম না। আমাদের এখন যে পজিশনটা হলো যে আপনি যে বিষয়টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, যে তারা আসলে যেই সংবিধানের যে একটা রেফারেন্স 106 নাম্বার রেফারেন্সকে বারবার সামনে নিয়ে আসছে। আপনারা জানেন এবং আইন বিশেষজ্ঞরা বলছেন ঐকমত্য কমিশন যে প্রস্তাব মানে আপনার বিশেষজ্ঞদের মতামত চেয়েছেন, আপনার এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞ মতামতেই এই 106 ধারার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার জুরিসডিকশনের মধ্যে আপনার গণপরিষদ নির্বাচন করা যাবে না, নতুন করে আপনার ফরমান জারি করে আপনার অথবা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করা যাবে না, এই ধরনের কোনো আপনার মন্তব্য এখন পর্যন্ত করা হয়নি, মন্তব্য দেওয়া হয়নি। তো এক্ষেত্রে আমরা মনে করছি যে মানে বিএনপি এখন পর্যন্ত যে অবস্থানটা নিয়েছে, এটা অনেক গোড়া অবস্থান, অনেক সুবিধাবাদী অবস্থান, অনেক আপনার কসমেটিক আপনার সংস্কারের পক্ষে অবস্থান। এবং বরং সালাউদ্দিন সাহেব যে কথাটা বললেন, যদি এবার আপনার গণপরিষদ অথবা নির্বাচনের মাধ্যমে ইয়াটা হয় যে সংবিধান পরিবর্তন হয়, তাহলে 2-4 বছর পর পর বারবার এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। বাট উনি এই বিষয়টা আপনার বলছেন না যে 2-4 বছর পর পর গণ অভ্যুত্থান সংঘটিত হয় না। গণ অভ্যুত্থান সংঘটিত হলে গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন অথবা আপনার সঠিক যে আপনার গণতান্ত্রিক ধারাবাহিকতা ফিরে আসার পূর্ব পর্যন্ত গণ অভ্যুত্থানকারী শক্তির সমূহ আপনার অধিকার আছে, তার আপনার লেজিসলেটিভ এবং তার আপনার যে জুরিসডিকশন অথবা তার বৈধতা আছে, ম্যান্ডেট আছে আপনার নতুন সংবিধানের দিকে যাওয়ার। তো সেই বিষয়টা আমরা শুধুমাত্র স্পষ্ট করতে চাচ্ছি। ব্যাপারটা এটা না যে আমাদের অবস্থানটা আপনার যে যেমন আপনি দেখেছেন পিআরের জন্য রাস্তা দখল করা কিংবা আপনার ওই যে হুমকি দেওয়া যে এটা হবে না ওইটা হবে না, আমরা কিন্তু এখন পর্যন্ত গড়পড়তা কোনো প্রস্তাব করি না। আমরা সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং ফোকাসড গোলের দিকে আমরা গত 6 মাস হেঁটেছি এবং এখন পর্যন্ত আমরা সেই গোলের দিকে যাচ্ছি। এটা এখন বাস্তবায়িত হলে খুবই ভালো, না হলে আমরা এই গোলের প্রেক্ষিতে রাজনীতি করে যাব। জি, আমরা একটু যুক্ত করে নেই মুফতি দেলোয়ার হোসাইন সাকিকে, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আপনাদের একজন নেতা আজকে, জি ওয়ালাইকুম আসসালাম, আজকে আপনাদের একজন নেতা গাজী আতাউর রহমান তিনি মন্তব্য করেছেন এই সংবিধানের কারণে বারবার দেশ সংকটে পড়েছে, অথচ সেই সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় বিএনপি মরিয়া। এখানে উনি বলেছেন যে সংবিধানের কারণে বারবার দেশ সংকটে পড়েছে। সংবিধানের মানে বর্তমান সংবিধানের কোন ত্রুটিগুলোকে আপনাদের মনে হয় যে এই ত্রুটিগুলোর কারণে দেশে ফ্যাসিস্ট তৈরি হচ্ছে বা বারবার দেশ সংকটে পড়ছে? ধন্যবাদ টিভিকে এবং সাথে সঞ্চালক এবং সহ আলোচক যারা আছেন তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। চমৎকার একটা প্রশ্ন করেছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম মুখপত্র গাজী আতাউর রহমান সাহেবের একটা উক্তি নিয়ে, যাহা সংবিধানের মাধ্যমে সংকট তৈরি হয়েছে, যেটা আমরা বরাবরই বলে আসছি। বিশেষ করে জুলাই সনদের মৌলিক একটা দাবি হলো বাংলাদেশের এই সংবিধান সংস্কার করা। এই দাবিটাও কিন্তু আমরা পেয়েছি। কেন এই সংবিধান সংকট তৈরির পেছনে অনেকটাই দায়ী। কেননা যে কোনো সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সংবিধানটা তাদের দলীয় স্বার্থে অথবা ক্ষমতায় টিকে থাকার স্বার্থে বারংবার পরিবর্তন হয়েছে। যে তত্ত্বাবধায়ক সরকার ছিল না
থাকবে না আছে, এই যে সংকটগুলো জাতির জন্য তৈরি হয়েছে, বিনা ভোটে পার্লামেন্ট প্রতিষ্ঠা হয়েছে, এগুলো হলো প্রত্যেকে নিজের স্বার্থে অথবা দলীয় স্বার্থে সংবিধানকে পরিবর্তন করেছে। এজন্য আমরা চাচ্ছি অন্তত দুইটি আদর্শের ক্ষেত্রে, মৌলিক কাঠামোগত বিষয়ে অন্তত সংস্কারের ক্ষেত্রে অন্তত যে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নিজেদের স্বার্থে যাতে অন্তত এই সংবিধান পরিবর্তন করতে না পারে, এই জন্য আমরা পিআর এর পদ্ধতি বলেছি, সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলেছি। প্রত্যেকটা সরকার নিজেদের স্বার্থেই কিন্তু সংবিধানের বিভিন্ন ধারা উপধারা টোটাল কাঠামোটাকে পরিবর্তন করেছে, সেটা আমরা জানি। মানে এখন যে কাঠামোটা পরিবর্তন করার কথা বলা হচ্ছে, মানে কোনো প্রস্তুতি কি নেওয়া আছে আপনাদের যে এই সংবিধানের এই জায়গাগুলো এভাবে বদল করব, এবং বা এই সংবিধানের জায়গায় এই সংবিধানটা, মানে একটা লিখিত কোনো কাঠামো আপনারা তৈরি করেছেন? এই ক্ষেত্রে ঐক্যমত কমিশনে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া আছে। সংবিধান সংস্কারের যে কমিশন আছে, এই কমিশনে মৌলিক ধারা উপধারাতে কি সংযোজন বিয়োজন প্রয়োজন আছে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের স্বার্থে যে ধারাগুলো পরিবর্তন করা দরকার, এটা সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা ঐক্যমত কমিশনে দিয়েছি। নির্বাচন, এরপর সংবিধান সংস্কার কমিশন তো আমরা দিয়েছি, এই যে ধারাগুলো অন্তত সংস্কার প্রয়োজন। নীলোফার চৌধুরী মনি, 1972 সালে, জি, নীলোফার চৌধুরী মনি, ওনারা বলছেন যে বিএনপি ৭২-এর এই সংবিধান টিকিয়ে রাখার জন্য ভারতের ইশারায় মরিয়া হয়ে উঠেছে। আপনি কি বলবেন? বিএনপি, আমি খুব ভীষণভাবে এটা দুঃখ পাওয়া ছাড়া আর কিছুই করার নেই। কারণ আপনাকে ইন্ডিভিজুয়ালি বলতে হবে একটা সংবিধানে, আমি যেহেতু কিছুদিন এমপি ছিলাম, আমি এই জায়গায় বলতে পারি একটা সংবিধানের প্রবলেমটা কোথায়। পাপকে ঘৃণা করো, কথা আছে না, পাপীকে না। তো আপনার এই জায়গায় সংবিধানের কি লেখা থাকে, এটা মেনে চলবা, এটা করলে সদা ঠিক মতো কথা বলবা, এইভাবে সংসদ চালাবা, এইভাবে এটা এই 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 অধ্যায়ে রাষ্ট্রপতি কিভাবে নিয়োগ হবে, নির্বাচন কিভাবে হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, ওইখানে আপনি বলেন তার একটা মাত্র দোষ, তার ৭২ সংবিধানটা রচিত হয়েছে। এই সংবিধানের বাইরে যদি সংবিধান রচনা করে কি করবে? আপনার ব্রিটেনে যখন 800-850 মতো অলিখিত সংবিধান আছে, শত শত হাজার বছর যাবত এই অলিখিত সংবিধান ব্রিটেন মেনে চলছে। কত রকমের সরকার আসছে যাচ্ছে, তাদের কিন্তু লিখিতও না। এটাকেই তারা সম্মান করে পৃথিবীর শ্রেষ্ঠ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। আর বাংলাদেশের যে সংবিধান আছে, আপনি বলতে পারেন সংশোধনীগুলো 17টা সংশোধনী হয়েছে, সেগুলোর কোনটা আপনার সমস্যা করতে পারে, বা কিংবা আরো যদি আপনার সংশোধনী থাকে, আপনি সম্পূর্ণ সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিবেন। এটা তো আওয়ামী লীগের বাবার সম্পত্তি না, এই সংবিধান আমার আপনার বাবার সম্পত্তি না, এটা বাংলাদেশের আপামর জনগণের জন্য। সেইখানে যেটা দরকার নাই, 10 জন একখানে বসে 10 জন আলোচনা করে ওটা বাদ দেন, যেটা দরকার আছে ওটা রেখে দেন। তাইলে আপনার কি হলো? আপনার ৭২-এ যে মানুষগুলো ৭১-এ দেশ স্বাধীন হয়েছে, তারা কি একদম এখানের যোগ্য না? তাদের বংশধররা কি এখানের যোগ্য না? সেই দিন যারা অপরাধ করছে তাদের অপরাধের বিচার হয়েছে, সেটা কি ঠিক ছিল না? কিংবা অপরাধের বিচার যদি প্রহসনমূলক হয়, সেটার জন্য আমরা কথা বলতে পারি। কিন্তু আপনার সংবিধানের জন্য এখানে মাথা ব্যথার জন্য তো আমি মাথা কেটে ফেলতে পারি না। আমার কথা হচ্ছে যেটুকু দরকার, বিএনপি তো দূরের কথা, আমি যাদেরকে মৌলবাদ হিসেবে যারা প্রতিষ্ঠিত বাংলাদেশে, তারাই কিন্তু পাশের দেশের মৌলবাদদের সঙ্গে সম্পর্ক, তাদেরই কিন্তু সকাল বিকাল বৈঠক হয়, তাদের সময়ে কিন্তু অনেক কিছু যাচ্ছে আসছে আমরা দেখছি। আমাদের সঙ্গে ওই সম্পর্কটা কখনোই ছিল না, এখনো না। যদি থাকতোই তাহলে 15.5 বছর শেখ হাসিনা এরকম করে নির্বাচন ছাড়া একটা সরকার চলতে পারতো না, এরকম করে জনগণকে ব্লাব দিয়ে চলতে পারতো না, যদি আমাদের সঙ্গে সম্পর্ক হতো। এটার জন্য কথায় কথায় কেউ তকমা লাগাবে, এটা কিন্তু একদমই ঠিক না। তকমা না লাগায় আসেন, আমরা আলোচনা করে কোনটাকে আপনাদের খারাপ লাগে, সেটা যদি আপামর জনগণের খারাপ লাগে তাহলে সেটা সংশোধন হবে। এখানে বাতিল বলতে কোনো শব্দ নাই, এখানে সংশোধন হবে। কারণ 54 বছরের ইতিহাসে বাতিলের মতো সংবিধানের কোনো জায়গায় আমার প্রত্যেকটা লাইন পড়া আছে, আমি কোনোখানে এটা আমার মনে হয় না যে এই লাইনটা বাদ দিয়ে দিতে হবে।
আমার মনে হয়েছে হ্যাঁ সংযোজিত হতেই পারে সময়ের প্রেক্ষাপটে আপনার যেটা যে জি, মানে এনভায়রনমেন্ট জি, অনুযায়ী লোটন আপনার কিছু একরামের সংযোজিত হতে পারে, কিছু বিয়োজিত হতে পারে। সেটার জন্য আপনি সম্পূর্ণ সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, আরেকটা সংবিধান আপনি সরকার ছাড়া গঠন করবেন, এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা লোটন কোনোভাবেই সম্ভব না। আর ওই সংবিধান ধরা, ছোঁয়া, ছেঁড়া নীলোফার এগুলার কোনো অপশন নাই ওইখানে। জি, নীলোফার চৌধুরী মনি। ধন্যবাদ। এটা আসলে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ইসলামী আন্দোলনের নেতা এই বক্তব্যটা দিয়েছেন বলে আমি মনে করি। বিশেষ করে উনি যে ৭২-এর সংবিধানের কথা বলেছেন, এটা কিন্তু বিগত ১৭ বছর কিন্তু তারা এই দাবিটা করেননি। হঠাৎ করে এই সংবিধান পরিবর্তনের এই যে বিশেষ করে এটা ভারতের কথা বলা হচ্ছে, তো ওনারাই যেটা এখন মনে করে যে আওয়ামী লীগ ভারত মানে ঘেঁষা ভারতের সমর্থিত সরকার, তো আওয়ামী লীগের কাছে এই দাবিটা এতদিন করেননি কেন? তো এখন এটা সম্ভবত ওনারা রাজনৈতিক একটা স্ট্যান্ড, বিশেষ করে ওনারা যে একটা জোট করেছেন সেই জোটের রাজনৈতিক কৌশল হিসেবে এই দাবিটা সামনে এনে থাকতে পারেন, এটাই বিশ্লেষণ আপনি মনে করেন। মুফতি দেলোয়ার হোসেন সাকি, দেলোয়ার হোসেন সাকি, আপনারা ১৭ বছর এই দাবিটি করেননি। ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ, মৌলিক একটা প্রশ্ন করেছেন। আসলে এই দাবিটা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দাবিটা আমাদের আছে। আমাদের প্রতিষ্ঠাতা যিনি আছেন যে রহমতুল্লাহ আলাই, চমৎকার একটা কথা বলেছেন, পরিবর্তন চায়। অর্থাৎ বাংলাদেশের ৭২-এর যে সংবিধান আছে, বাংলাদেশের প্রত্যেকটা সচেতন মানুষ মনে করবে ৭২-এর সংবিধানের মৌলিক নীতিগুলো একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। যেমন ৪টা মূলনীতি: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, পুঁজিবাদ ও সমাজতন্ত্র বা গণতন্ত্র। এই যে প্রত্যেকটা দর্শন একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। এই জন্য এরকম যদি সাংঘর্ষিক নীতি দিয়ে বাংলাদেশ পরিচালিত হলে তাহলে বাংলাদেশের এই সংবিধানের মাধ্যমে জাতি এবং জনগণ উপকৃত হবে না। এই জন্য আমাদের একেবারে সূচনা লগ্নে, দলের সূচনা লগ্নে একটা দাবি ছিল, সেটা হলো শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নীতি হলো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাব, বোধ, বিশ্বাসকে সামনে রেখে একটা সংবিধান রচিত হওয়া প্রয়োজন ছিল। ৭২-এ ভুল করেছি তাই বলে এখন শুধরানোর সময় নেই, চাই না। ২৪-এর গণ অভ্যুত্থানের পর পুরাতন বন্দোবস্ত বাদ দিয়ে বাংলাদেশের মানুষের চাহিদার প্রেক্ষিতে ধর্মপ্রাণ মানুষের বোধ এবং বিশ্বাসকে সামনে রেখে অবশ্যই সাংগঠনিক নীতিতে না, সুন্দর একটা গ্রহণযোগ্য নীতি, সার্বজনীন একটা নীতির মাধ্যমে এই সংবিধান হতে পারে। সংবিধান তো এরকম না যে পরিবর্তন হবে না, ইতিপূর্বে ১৭ বার পরিবর্তন হয়েছে। আমরা যদি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা যদি সংবিধান সংস্কার করি, নীতি আদর্শগুলোকে ঠিক করে, আপনি সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা বলছেন, মানে মাধ্যমে আমরা যদি একটা সমন্বয় করি তাহলে মুফতি দেলোয়ার হোসেন সাকি, মানে আপনি বলছেন সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের ভিত্তিতে এটা করতে হবে, মানে নতুন বন্দোবস্ত, নতুন সংবিধান। সংখ্যাগরিষ্ঠতা আসলে কিসের ভিত্তিতে নির্ধারণ হবে? সংখ্যাগরিষ্ঠতা আমি বলি ইতিপূর্বে যেমন এই সংবিধানের সংকটটা আমি বলি না, মানে আমি আর পরিষ্কার ধারণা চাই আপনার কাছে, একটা পরিষ্কার ধারণা চাই, মানে এই সংখ্যাগরিষ্ঠতা কিসের ভিত্তিতে? সেটা কি ধর্মের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে, না কিসের? হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নীতি আদর্শ ভোট বিশ্বাসের সাথে সাংঘর্ষিক সাংবিধানিক পদ্ধতি বাংলাদেশের জনগণ মানবে না। আচ্ছা, অন্য নাগরিকদের কি হবে তাহলে? অন্য যে 10% সর্বশেষ ইসলাম সার্বজনীন, ইসলামের যে মৌলিক নীতিটা আসলেই আমরা যারা বাংলাদেশের মুসলমান আছি আমরা ভালোভাবে রপ্ত করতে পারিনি। ভারত উপমহাদেশের দিক ছিল ৮০০ বছর পর্যন্ত ইসলামী সাম্রাজ্য ছিল, ৫ বছরের জন্য না। অন্যান্য ধর্ম অবলম্বীরা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল, কারণ ইসলামটাকে আমরা আসলে রাজনৈতিক দর্শন হিসেবে গ্রহণ করতে পারি নাই, অথবা ব্যাখ্যাটা আমাদের কাছে স্পষ্ট না। যার কারণে আমরা ইসলামটাকে মনে করি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নীতি আদর্শ হলে অন্যান্য ধর্ম অবলম্বীদের ক্ষতি হবে, অথবা যারা ইসলামের অনুশীলনী বিশ্বাসী না তাদের জন্য ক্ষতি হবে না, আমরা সেটা বিশ্বাস করি না।
না মানে আমরা আপনি বিশ্বাস করি আপনি ইসলাম এটা মনে একেবারে করছেন, প্রত্যেকটা কিন্তু মানুষের অন্য জন্য উপযোগী। অন্য অন্য ধর্মের যে মানুষরা আছে তাদের সঙ্গে আপনারা কথা বলেছেন কিনা? আপনি হয়তো একভাবে মনে করছেন, ওনারা হয়তো অন্যভাবে মনে করতে পারেন। মানে একজন বাংলাদেশের একজন নাগরিকও, মানে বাংলাদেশের সংবিধান যা বলে যে একজন নাগরিকের অধিকারও আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না, সেই জায়গায় তাদের সঙ্গে কি আপনারা কথা বলে বলছেন, নাকি আপনারা নিজেরা মনে করছেন? এই জন্য তো এটা দায়িত্বটা হলো, যিনি সংবিধান সংস্কার কমিটি যেটা আছে, কমিশন যেটা আছে, সেটা সকল ধর্মাবলম্বীদের সাথে বৈঠক করবে, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে, সামগ্রিক বিষয়টা পরামর্শ করে তারপরে বাংলাদেশের সংবিধানের মৌলিক নীতি আদর্শ ঠিক করবে, ধারা উপধারা ঠিক করবে। আমরা তো বলছি না যে আমি যা বলছি সেটাই কার্যকর করতে হবে। সবার সাথে মতামতের ভিত্তিতে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে পরিবর্তন হতে পারে। এটা যে পরিবর্তন হবে না বা করা যাবে না, এখানকার সাংগঠনিক নীতি আদর্শগুলো বিদ্যমান রেখে আমাদের বাংলাদেশ পরিচালনা করতে হবে, এই নীতিটা আমরা, এই বক্তব্যের সাথে আমরা একমত না। এটা পরিবর্তন হতে পারে জাতির জন্য। সংবিধান কেন? সংবিধান জনগণের জন্য, সংবিধান মানুষের মৌলিক অধিকার, সংবিধানটা মানুষের সাম্য মানবিক মর্যাদা। আমি যেটা বলছিলাম এর আগে, যে গত 17 বছর যে আওয়ামী লীগের আমলে এই দাবিটি সামনে আনেননি কেন আপনারা, এই যে 72 সংবিধান পরিবর্তনের বিষয়টা? না, এটা আমরা ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই দাবিটা করেছি। বাংলাদেশের এই সংবিধান বাংলাদেশের মানুষের চাহিদার প্রেক্ষিতে রচিত হয়নি। এজন্য আমাদের মরহুম শেখ রহমতুল্লাহ আলাইহি, পীর সাহেব চরমনায়, তিনি ইন্তেকাল করেছেন, আমাদের প্রতিষ্ঠাতা আমির, তিনি বরাবরই বলেছেন এই সংবিধান পরিবর্তন করতে হবে। তিনি বলেছেন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চায়। এই নীতি মানে ওনারা এই দাবি একদম জন্মলগ্ন থেকেই করছেন, উনি এটা বলেন, যে কারণে এই 17 বছর জন্মলগ্ন থেকেই করার প্রয়োজনীয়তা নেই, কারণ এই দাবি আরো আগে থেকেই তারা করে এসেছেন, সেইভাবে হয়তো আন্দোলনে নামেননি। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার একটা মন্তব্য আশা করব আলোচনার এই পর্যায়ে। মন্তব্যটা নিয়ে আমি একটা বিরতিতে যেতে চাই। আলাউদ্দিন মোহাম্মদ। আমার কাছে মনে হয়, সরি আমি নাম মনে করতে পারছি না, আমাদের যে সাংবাদিক ভাই যে প্রশ্নটি করেছেন মুফতি সাহেবকে, লোটন ইকরাম, জি, 17 বছর আসলে কেন দাবি করেননি? 17 বছর আপনার এখানে নির্বাচন নেই, আপনার এখানে আপনার মানুষের কথা বলার স্বাধীনতা নেই, বড় বড় রাজনৈতিক দলগুলো ফেল করেছে, আপনার এখানে আওয়ামী লীগের কাছে কি দাবি করবে? আপনার আওয়ামী লীগের কাছে কি দাবি করার কোনো বিষয়? আওয়ামী লীগ যখন সব ছেড়ে ছুড়ে পালিয়ে গেল, পুরো সংসদ কিংবা পুরো রাষ্ট্রকে আপনার একটা অরক্ষিত অবস্থায়, সেই সময় হলো যে বাংলাদেশে সত্যিকার অর্থেই জনতার বিজয় হলো, তখন দাবি আসলো যে না, আসলে এই গঠনতন্ত্রে যে সরকার দেশ চালাতে পারে, নির্বাচন না করে দেশ চালাতে পারে, তারপর ধরেন আপনার এই নতুন ভাবে যদি এই গঠনতন্ত্র সংবিধান বলছি পরিবর্তন, মানে নতুন ভাবে না লেখা যায়, তাহলে ভবিষ্যতে এরকম আরো অনেক শাসক আসবে যারা এটাকে রিপিট করবে। এটার মূল দাবিটা হলো জনগণ আসলে রায় দিয়ে গেছে 5 আগস্টে। গত 17 বছরে রায় দেয় নাই, 17 বছরে রায়ের জন্য জনগণ প্রস্তুত হচ্ছিল। তো আপনি যদি বলেন যে আসলে আপনাকে কতল করে আসছে তার কাছে আপনি চাইবেন, দরখাস্ত করবেন, সেটা তো হয় না। আপনার আওয়ামী লীগের কাছে চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ এই সংবিধানকে ফ্যাসিস্ট একটা সংবিধান করে, এই সংবিধান থেকে 5ম সংশোধনী বাতিল করে, এই সংবিধান থেকে আপনার 90-এর 3 জোটের রূপরেখার ভিত্তিতে যে ঐকমত্য হয়েছিল, সেটার যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছিল, সেটাকে বাতিল করে আপনার ওই যে বিচারপতি সিনহাকে লাথি মেরে দেশ থেকে বের করে দিয়ে সংবিধানের তো 12টা আওয়ামী লীগ বাজিয়ে গিয়েছে। তো আওয়ামী লীগের কাছে আসলে সংবিধানের আপনার দাবি করাটা একটা অমূলক ছিল। তারপরও আপনার বিএনপির চেয়ারপারসন সর্বজন শ্রদ্ধ ম্যাডাম খালেদা জিয়া, উনি কিন্তু আপনার প্রায় 1 দশক আগে বলেছিলেন আমরা ক্ষমতা আসলে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিব। কিন্তু দুর্ভাগ্য হলো বিএনপি এখন যে রাজনীতি করছে, এই রাজনীতি আসলে বিএনপির যে প্রতিষ্ঠাতা এবং বিএনপির যে সর্বজন শ্রদ্ধ নেত্রী, তার যে দর্শন, রাজনৈতিক দর্শন, সেই দর্শনের সেই মতবাদের রাজনীতি বিএনপি করছে না, এবং বিএনপিকে এর জন্য ভুগতে হবে। এবং আমরা যে ভয়টা পাচ্ছি যে বিএনপি তো একা ভুগবে না, পুরো জাতি কিনে ভুগবে। তো এই জন্য আসলে আমরা চাচ্ছি বিএনপির সুমতি হোক, বিএনপি এই বিষয়টাকে একেবারে আপনার যেই এক্সট্রিম জায়গা থেকে, যে আপু যেটা বললেন আপনি সংবিধান পড়েছেন, তো সংবিধান পড়ার বিষয় না, আপনি সংবিধানের ধারা উপধারা সব মুখস্থ করে ফেললেই জনগণের সাথে যে আপনার জনগণের চুক্তি,
রাষ্ট্রের সাথে জনগণের চুক্তি, এই চুক্তি আপনার কিভাবে নির্ধারিত হবে, এটার জন্য সংবিধান পড়তে হয় না, এটার জন্য আইনজ্ঞ হতে হয় না, এটার জন্য রাষ্ট্র বুঝতে হয়। এটার জন্য বিশ্বের অপরাপর রাষ্ট্রগুলো কিভাবে গণপরিষদের মাধ্যমে তাদের জাতীয় আশা আকাঙ্ক্ষার পরিবর্তনের সাথে সাথে তাদের নীলোফার চৌধুরী মনিকে সেটা মনির মন্তব্য একটু নেব আমি এই প্রসঙ্গে। আপনি অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন, নিশ্চয়ই ওনার কোনো বক্তব্য থাকবে। একটা একটা ছোট যদি মন্তব্যটা নিয়ে নেই আমি এখন একটু 1 মিনিটে, যদি নীলোফার চৌধুরী মনি। আমি আসলে বলতে চাচ্ছি যে কথাটা বললেন নিজের মধ্যে থাকাটা ভালো, অন্য দল নিয়ে কথা বলার আগে ভালো করে ওটা স্টাডি করা দরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা নিয়ে বলছিলেন ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সেটা হলো তত্ত্বাবধায়কের যখন রায় হয়েছিল তখন এটা কিন্তু সংশোধনী, এটা কিন্তু কোনো সরাসরি কোনো ওইখানে সংবিধান না। সংশোধনীকে বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, যেটা তত্ত্বাবধায়কটাকে বাতিল করেছিল। সেটা নিয়ে কি যদি মানে উল্টা মিনিং বোঝানো হয় তাহলে খুব দুঃখজনক। আর আমি যেটা বলেছি সেটা আঙ্গুল দিয়ে বুঝাতে হবে প্রত্যেকটা সংবিধানের ধারা ধরে ধরে যে এটা এই দেশের জন্য এই মুহূর্তে প্রযোজ্য না, কেন, কিভাবে এবং কখন থেকে, এবং কেন প্রযোজ্য না এটার ডেফিনেশন গুলো আমরা ধারা বিবরণী আকারে জানতে চাই। একটা জিনিসকে ছুঁড়ে ফেলে দেওয়ার আগে আমাদের প্রত্যেকটা জিনিস নিয়ে চুলচেরা হিসাব করতে হবে যে আমাদের সংবিধানের কোনটা বাতিল হবে কোনটা হবে না, সেটা নিয়ে বুঝে সবাই মিলে বসে এটা আলোচনা করলে আমার মনে হয় একটা সুন্দর একটা রাস্তা বের হয়ে আসবে। আইদার আপনার মনে করেন যে ধরনের কথা বলছেন এটা হলো গায়ের জোর দেওয়া, কারণ ওই যে বললাম না যে -2 ফর্মুলা আলাউদ্দিন মোহাম্মদ চলমান আছে, এই জন্য অনেকেই অনেক রকম কথা বলার দেখাচ্ছিলেন বোধহয়, সুযোগ করে নেয়, এটাই আমি বলতে চাচ্ছি। জি, সেই খবরটি দেখাচ্ছিলেন যে খবরে নিয়ে আসলে মন্তব্য। অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি, আলাউদ্দিন মোহাম্মদ এবং মুফতি দেলোয়ার হোসাইন সাকি, আপনাদের ধন্যবাদ ৭১ জার্নালে আজকে যুক্ত হবার জন্য।